नमस्कार, आमी मौसुमी शिलालिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। यदि गल्प पाठ भालो लागे ताहले शेषे एकटा लाइक दिये जेते भुलबेन ना। एखोनो जारा आमार चैनेलटा सबस्क्राइब करेननि तादेर सकलेर काछे आमार अनुरोध, प्लिज आमार चैनेलटा सबस्क्राइब करे नेबेन। पाशे जे बेल नोटिफिकेशनटा आछे सेटा अवश्यई प्रेस करे देबेन। आमी आज थेके शुरू करछि साहित्यिक विभूतिभूषण बंदोपाध्यायेर केदार राजा। आज उपन्यासेर प्रथम पर्व। दुपुर बेलाय नीलमणि चाटुर्ये बाड़ी फेरबार पथे ग्रामेर मुदिर दोकाने जिज्ञेस करलेन, हाँ गो छिबास, केदार राजाके देखेছিলে आज सारादिन? छिबास आलकातरार पिपे थेके आलकातरा बार करते करते जिज्ञेस करले, केन चाटुर्ये मशाई, तेनार खबरे की दरकार? नीलमणि बोललेन, आरे खाजनार अंश निये गोलमाल बेधेছে बड्ड। बाटुल नापितेर दरुन आमार अंशे आमी 4 आना करे बछर साल खाजना पाई। ता गाये सुद्दूर भद्दर के ना जाने ए बछरेर खाजना केदार राजा दिव्यी आदाय करे निये बसे आछे। देखो तो कि उत्पात। छिबास मुदिर मन तखन छिलो आलकातरार पिपेर मुखेर फाँदलेर दिके। से आपन मने कि बोलले भालो बोझा गेल ना। नीलमणि छिबासेर सहानुभूति ना पेये बोकार मतो मुखखाना करे बाड़ुज्जे पाड़ार दिके अग्रसर हलेन। उद्देश्य बृद्ध विश्वेश्वर बाड़ुज्जेर बाड़ीर सान्ध्य पाशार आड्डाय गिये एकबार खोज नेওয়া। पथेई एकजन मध्यबयस्क लोकेर संगे देखा। नीलमणि चाटुर्ये बोललेन, आरे এই যে কেদার খুড়ো, তোমাকেই খুঁজছি। লোকটি বললে, কেন বলো তো হে? নীলমণি যতটা জোরের সঙ্গে ছিবাসের দোকানে কথা বলেছিলেন, এখানে কিন্তু তার গলা দিয়ে অত জোরে সুর বের হলো না। সেই বাটুল নাপিতের ভিটের খাজনা বাবদ কয়েক আনা পয়সা। সে পয়সা তুমি কোত্থেকে পাবে খুড়ো? নীলমণি ভ্রু কুঁচকে বললে, কেন পাবো না? ও তোমার নিলাম খরিদা জমি নয়। নীলমণি রাগের সুরে বললেন, নেই বললে সাপের বিষ থাকে না, তো জমি কোন ছাড়? তবে সেটেলমেন্টের কাগজপত্রে তাই বলে বটে। ভুল বলে নীলমণি খুড়ো, সেটেলমেন্টের পর্চা ভুল বলে। নীলমণির বড় ছেলে হাজুকে এই সময় সাইকেলে চড়ে সতেজে যেতে দেখা গেল। নীলমণি হেঁকে বললেন, ও অজিত, অজিত। ছেলেটি সাইকেল থেকে নেমে বললে, বাবা তুমি এখানে? দরকার আছে, তুই একবার তোর দাদুর সঙ্গে যা দেখি ওর বাড়ি। খুড়ো, আমাদের অংশের খাজনা ক আনা পয়সা অজিতের সঙ্গে গিয়ে দিয়ে দাও। কোথা থেকে দেব এখন? আজ পাঠিও না। যদি কাগজপত্র দেখে মনে হয় তোমার জমি ওর মধ্যে আছে। নীলমণি বাধা দিয়ে বললেন, আলবাত আছে, 1000 বার আছে, ওর বাবা আছে। লোকটা বললে, চটো কেন নীলু খুড়ো, থাকে পাবে, তবে এখন হাতে টানাটানি। টানাটানি তা আমার কি? আমার তো না হলে চলে না। ওসব শুনলে আমার কাছারির খাজনা মাপ করবে কি জমিদারে? গ্রামের পথ। চেঁচামেচি শুনে 2-4 জন লোক জড়ো হয়ে পড়ল। কি কি খুড়ো কি? এই দেখো না কেদার খুড়োর কাণ্ডটা। নিজের অংশ আমার অংশ গিলে খেয়ে বসে আছে, এখন উপুর হাত করবার নামটি নেই। লোকে কিন্তু এই ঝগড়ায় উৎসাহের সঙ্গে যোগ দিলে না। 2-1 ঘাড় নেড়ে সরে পড়ল অনেকে। যারা দাঁড়িয়ে রইল তারাও নীলমণি চাটুর্যের পক্ষে কথা না বলে বরং এমন সব মতামত প্রকাশ করলে যা কিনা তার বিরুদ্ধেই যায়। নীলমণি অগত্যা অন্যদিকে চলে গেলেন। 2-1 জন লোকে বললে, পথের মধ্যে এরকম চেঁচামেচি কি ভালো? ছি, সামান্য কয়েক আনা পয়সার জন্যে, আর ওর সঙ্গে। কেউ সহানুভূতির সঙ্গে বলেন, কেদার জ্যাঠা আপনি বাড়ি চলে যান। তিনিও চলে গেলেন। নবাগত 2-1 জন লোক জিজ্ঞেস করলে জনতাকে, কি হয়েছে কি? ওই নীলু খুড়ো কেদার রাজাকে পথের মধ্যে ধরেছে, আমার খাজনা শোধ করো। ভারী তো খাজনা, ক আনা পয়সা। কেদার রাজা কি বললে? বলবে আর কি, সবাই জানে ওর অবস্থা কি। দিতে পারে যে দেবে এখনই? পয়সা টাকে করে এনেছে নাকি?
কেদার রাজা এসব গোলমালের ভেতর থাকতে চান না, কখনো পছন্দ করেন না। নির্বিবাদী লোক, নীলুফুরোর যা লোভ। জনতা ক্রমে ভেঙে গেল। যার নাম কেদার রাজা, তিনি নিজের বাড়ি ঢুকলেন যখন, তখন বেলা প্রায় 1টা। কেদারের স্ত্রী লক্ষ্মীমণি ছিলেন অপূর্ব সুন্দরী। ইদানিং তার সে চোখ ধাঁধানো রূপের সামান্য কিছু অবশেষ যা ছিল, তাতেও অপরিচিত চোখ তার দিকে অবাক হয়ে চেয়ে থাকত। তার মৃত্যু হয়েছে আজই বছর 2। বাড়িতে আছে শুধু মেয়ে শরৎ সুন্দরী। মেয়ে মায়ের অতটা রূপ পায়নি বটে, তবু এ গ্রামের মধ্যে তার মতো সুন্দরী মেয়ে আর নেই। এত বেলা অবধি কোথা ছিলে? তোমায় নিয়ে আর পারি নে। তেল মাখো, নে এসো। কেদার রাজা একটু অপ্রতিভ মুখে ঘরে ঢুকলেন। মেয়ে ভাত রেঁধে বসে আছে। তিনি আগে খেয়ে না নিলে সেও খেতে পারে না। হয়তো তার কষ্টই হচ্ছে। মুখ ফুটে তো কিছু বলতে পারে না। না, বড় অন্যায় হয়ে গিয়েছে। শরৎ বাবাকে তেল দিয়ে গেল। বললে, এত বেলায় আর নদীতে যেও না, জল তুলে দিচ্ছি, বাড়িতেই নাও। এই কষ্টের ওপর আবার শরৎকে জল তুলতে হবে কুয়ো থেকে? কেদার প্রতিবাদ করে বললে, না, আমি নদীতেই যাই। ডুব দিয়ে না নাইলে কি আর নাওয়া হলো? চললাম, দে গামছাখানা। শরৎ পাথরের খোড়ায় বাবার ভাত বাড়তে গেল। কাঁসার জিনিসপত্র ছিল বড় সিন্দুক বোঝাই। সব গিয়েছে একে একে, অভাবের তাড়নায় বিক্রি হয়ে, নয়তো বাঁধা দিয়ে। আর উদ্ধার করা যায়নি। শরৎ বাবার খাবার জায়গা করে অপেক্ষা করতে লাগল। কেউ নেই কেদার রাজার সংসারে এই বিধবা মেয়ে শরৎ ছাড়া। মানে এখন এই গ্রামের বাড়িতে নেই। কেদার রাজার একমাত্র পুত্র বহুদিন যাবৎ নিরুদ্দেশ। কোনো সন্ধানই তার পাওয়া যায়নি গত 10 বৎসরের মধ্যে। কেদার স্নান সেরে এসে খেতে বসলেন। পাথরের খোড়ায় বুকড়ি কালো আউশ চালের ভাত ও ডাঁটা চচ্চড়ি। খোড়ার পাশে একটা ছোট কাঁসার বাটিতে কাঁচা কলাইয়ের ডাল। কেদার নাক সিটকে বললে, কি ছাইরাই রাঁধিস রোজ? তোর রান্না নিত্যি খাওয়া এক ঝকমারি। শরৎ চুপ করে রইল। নীরবে কয়েক গ্রাস উদরস্থ করে ক্ষুধার প্রথম দিকের জ্বালাটা খানিকটা মিটিয়ে কেদার মেয়ের দিকে তিরস্কার সূচক দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আহা, কি ডাল রাঁধবার ছব্বা! আর এই একঘেয়ে ডাঁটা চচ্চড়ি, এ রোজ রোজ তুই পাস কোথায় বাপু? আমার কি দোষ? আমি কি বাজারে যাই নাকি? যা পাই হাতের কাছে তাই রাঁধি। কে এনে দিচ্ছে বলো না? কেদার মেয়ের দিকে চেয়ে বললেন, তার মানে? তার মানে কি শরৎ বাবাকে ভালোভাবেই বুঝিয়ে বলতে পারত। ঝগড়ায় সেও কম যায় না, কিন্তু বাবার মেজাজ সে উত্তম রূপে জানে। এখনই রাগ করে ভাতের থালা ফেলে উঠে যাবে এখন। সুতরাং চুপ করেই গেল সে। কেদার পাতের চারিদিকে ডাল মাখা ভাত ফেলে ছড়িয়ে ছেলে মানুষের মতো অগোছালোভাবে আহার সম্পন্ন করে অপ্রসন্ন মুখে উঠে যাবার উদ্যোগ করতে শরৎ বললে, বসো বাবা, উঠো না। কিছু তো খেলে না, একটু তেঁতুল দিয়ে খেয়ে নাও। কেদার রেগে বললেন, তোর মুন্ডু দিয়ে খাবো, অকর্মার ঢেঁকি কোথাকার! অমন ছাই না রাঁধলেই না। শরৎ প্রত্যুত্তরে বললে, তাই খাও, আমার মুন্ডু খাও না। আমার হাড় জুড়ুক, আর সহ্যি হয় না। মাঝে মাঝে পিতা পুত্রীতে এমন দ্বন্দ্ব বাঁধা এদের সংসারের সাধারণ ব্যাপারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কেদার খারাপ জিনিস খেতে পারেন না, অথচ এদিকে সংসারের সচ্ছলতার যে রূপ, তাতে আউশ চালের ভাত জোটানোই দুষ্কর। 1 পোয়া সর্ষের তেল কলুবাড়ি থেকে ধারে আসে। মাথায় মাখা সমেত সেই তেলে 3 দিন চালাতে হয়। সুতরাং তরকারিতে জল আছড়া দিয়ে রান্না করা ছাড়া অন্য উপায় নেই। তরকারি মুখরোচক হয় কোথা থেকে? অথচ শরৎ বাবাকে সে কথা বলতে পারে না। বড়ই রূঢ় শোনায় সেটা। বাবার অর্থ উপার্জনের অক্ষমতার প্রতি ইঙ্গিত করা হয় তাতে। যদি তিনি নিজে বুঝতেন, তবে সব মিটেই যেত। কিন্তু বাবা ছেলে মানুষের মতো অবুঝ। তিনি দেখেও কিছু দেখেন না, বুঝেও বোঝেন না। প্রৌঢ় পিতার এই বাল্য স্বভাবের প্রতি স্নেহ ও করুণা বশতই শরৎ কিছু বলতে পারে না তাকে।
তারপর সে বাবার পাতেই খেতে বসে গেল। দিবানিদ্রা কেদার রাজার অভ্যাসে নেই। দুপুরে খাওয়ার পর তিনি ৮-১০ গাছা ছিপ, নানা আকারের, পুঁটি মাছ থেকে রুই কাতলা ধরা পর্যন্ত সুতো, বড়শি বাঁধা, মাছ ধরা ভাঁড়, চারকাঠি, মশলা প্রভৃতি মাছ ধরবার সরঞ্জাম নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। নিষ্কর্মার কর্ম। ওপাড়ার গণেশ মুচি এ কাজে তাঁর সহকর্মী ও বন্ধু। গণেশ এসে বললে, বাবা ঠাকুর তৈরি? সব ঠিক আছে। কোথায় যাবি? গড়ের পুকুরে না নদীতে? চারকাঠি বেঁধেছ কোথায়? কেদার রাজা চোখে মুখে স্বীয় কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তার আত্মপ্রসাদ সূচক একটুখানি হাসি বিস্তার করে বললেন, ওরে বেটা, আজ ৩০ বছর বর্ষেলগিরি করছি, এটুকু আর বুঝি নে? ঘোলার সেজের গাং, সেখানে চারকাঠি না বেঁধে বাঁধব কিনা পুকুরে? গণেশ কেদার রাজার ছিপ ও সরঞ্জাম বয়ে নিয়ে চলল নিজের ছিপগুলোর সঙ্গে। গড়ের পুকুরের ধারে বেতস ও কণ্টক গুল্মের দুর্ভেদ্য জঙ্গল। গত বর্ষার জলে সে জঙ্গল বেড়ে মধ্যেকার অন্ধকার সুঁড়ি পথটাকে প্রায় ঢেকে ফেলেছে। তার মধ্যে দিয়ে দুজনে সন্তর্পণে চলল, পায়ের পাতায় কাঁটা না মারিয়ে ফেলে। পাড়ের ওপারে যেখানে জঙ্গলটা একটু পাতলা হয়ে এসেছে, সেখানে পৌঁছে গণেশ বললে, আমার কিন্তু বাবা ঠাকুর জোড়া দেউলের নিচে চারকাঠি পোঁতা, দেখে যাব না একবারটি? কেদার বললেন, উহ, বেটা বড় চালাক তো। ওখানে পুঁতেছিস তা আমাকে বলিসনি মোটেই। চল দেখি। গড়ের দিঘির বাঁ পাড়ে জঙ্গলের মধ্যে থেকে সেকালের ভাঙা প্রকাণ্ড দেউলের চূড়ো যেখানে মাথা তুলে দাঁড়িয়ে, তারই নিচে দিঘির জলে গণেশ গিয়ে নামল। দিঘিটা এত বড় যে এপার থেকে ওপারের গাছপালা যেন মনে হয় ছোট। অনেকগুলো দেউল এখানে আছে গড়ের দিঘির গভীর জঙ্গলের মধ্যে। কোনো কোনো মন্দিরের গায়ে কালো স্লেট পাথরের ওপর মন্দির নির্মাতার নাম ও সন তারিখ লেখা। একটার ওপর সন লেখা আছে 1024। এ থেকে দেউলগুলির প্রাচীনত্ব অনুমান করা কঠিন হবে না। গণেশ বললে, ভালো মাছ লেগেছে বাবা ঠাকুর, এখানেই বসবা এসো। আরে না না, চল গাঙে, এখানে আবার মাছ। আপনি নেমে দেখোই না, আমি কি মস্করা করছি তোমার সঙ্গে? দুজনে পুকুরের ধারেই মাছ ধরতে বসে গেল। কেদার রাজা যা হুকুম করেন, গণেশ মুচি তখনই তা তামিল করে, যদিও কার্যত সে কেদার রাজার ইয়ার। তামাক সাজ গনসা, আর পাতা ভেঙে নিয়ে বসবার জায়গা করে দে দেখি। গণেশ পাড়ের ওপরকার জঙ্গল থেকে বন্ডুমুড়ের বড় বড় কচি পাতা ভেঙে এনে বিছিয়ে দিলে। গণেশ নিজে কিন্তু সেখানে বসল না। বললে, আমি এই বাঁধাঘাটের শানে গিয়ে বসি বাবা ঠাকুর। একটু দূরে প্রাচীন দিনের প্রকাণ্ড বাঁধা ঘাট যেখানে ছিল, এখন সেখানে পুকুর পাড়ে সোপান শ্রেণীর চিহ্ন দেখা যায় মাত্র। ঘাট ব্যবহার করা চলে না, তবে ভাঙা চাতালে বসে মাছ ধরা চলতে পারে এই পর্যন্ত। দিঘির চারধারে বড় বড় বট, শিমুল, ছাতিম গাছের বহুকালের বন। ঘাটের ওপরকার বৃদ্ধ বট গাছটা দিঘির ঘাটের বাঁধা সোপান শ্রেণীর ফাটলে ফাটলে শিকড় চালিয়ে যদি তার কয়েকটা ধাপকে না ধরে রাখত, তবে প্রাচীন দিনের ঘাটের একখানা ইঁটও আজ খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহ। এর প্রধান কারণ, এইসব ধ্বংসস্তূপের পোড়ো ইট দিয়ে এই গ্রামের বহু গৃহস্থের বাড়ি তৈরি হয়ে আসছে আজ 100 বছর ধরে। ঘণ্টা 2 পরে নিবিড় ছায়া নামল দিঘিটার চারপাশ ঘিরে। চারধারেই বন। বেলা 3টে বাজতে না বাজতে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসবে, এ বিচিত্র কথা কিছু নয়। কেদার হেঁকে বললেন, ওরে গনসা, শীত শীত করছে, একটু ভালো করে তামাক সাজ, এদিকে আয় তো। গণেশের ছিপের ফাতনা বড় মাছে দুবার নিতলি করে নিয়ে গেছে সবে মাত্র। তার এখন ছিপ ছেড়ে যাওয়ার ইচ্ছে না থাকলেও কেদারের আদেশ সে অমান্য করতে পারল না। বিরক্ত মুখে উঠে এসে বললে, কিছু হচ্ছে টচ্ছে বাবা ঠাকুর? তোর কি হলো? ওই অমনি, তেমন কিছু নয়। বড় মাছের ঘাই মারার কথা গণেশ বললে না, কোনো বর্ষেলই বলে না।
যদি বাবা ঠাকুর এখান থেকে উঠে গিয়ে ওখানে বসে। সন্ধ্যার কিছু পূর্বে কেদারের ছিপে দৈবক্রমে একটা বড় রুই মাছ টোপ গিলে ফাতনা ডুবিয়ে একেবারে নিথলি হয়ে গেল। বহু ধস্তাধস্তি করে সুতো লম্বা করে ছেড়ে মাছটাকে অনেক খেলিয়ে কেদার সেটা ডাঙায় তুললেন। গণেশ ছুটে এসেছিল তাকে সাহায্য করতে, কিন্তু শেষ পর্যন্ত গণেশের সাহায্য তার দরকার হলো না। কেদার হাঁপিয়ে পড়েছিলেন মাছটার সঙ্গে মল্লযুদ্ধ করে। তিনি বললেন, তোল রে গণসা, কষের বলে মনে হয়, দেখ তো। গণেশ কানকো ধরে মাছটাকে তুলে বার দুই ঝাঁকুনি দিয়ে বললে, তা 314 পোয়া হবে বাবা ঠাকুর, আপনাদের বরাত। আমার ছিপে ঘাই মেরেই পুকুরের মাছ নিরুদ্দেশ হয়ে গেল। নিরুদ্দেশ হওয়ার তুলনাটি কেদারের ভালো লাগলো না। হঠাৎ মনে পড়ে গেল তার পুত্রের কথা। আজ 10 বৎসর, হ্যাঁ, প্রায় 10 বৎসর যাবৎ সেও নিরুদ্দেশ। কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা কে বলবে। সচ্ছল অবস্থার লোক যারা, তারা এই অবস্থায় খবরের কাগজের বিজ্ঞাপন দেয়, তাতে খোঁজ খবর করে। দরিদ্র কেদারের সেসব করবার সঙ্গতি কই। নীরবে ও নিশ্চেষ্টভাবে সব সয়ে থাকতে হয়েছে। কি করবেন, উপায় নেই। কেদার নিজের অলক্ষিতে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, নিয়ে চল রে গণেশ, পৌঁছে দে মাছটা বাড়িতে, একেবারে কেটে দিয়ে তুইও নিয়ে যা, চল। সন্ধ্যার অন্ধকার গড়ের পুকুরের বনে দিব্যি ঘনিয়েছে। হেমন্তের প্রথম ছাতিম ফুলের উগ্র গন্ধে ভরা অন্ধকার বনপথ বেয়ে দুজন বাড়ির দিকে ফিরলে। শরৎ বাবার সন্ধ্যা আহ্নিকের জায়গা করে বসেছিল, কিন্তু কেদার এখনো ফেরেননি। বাইরে দোরের কাছে খুটখাট শব্দ শুনে শরৎ ডেকে বললে, কে, বাবা নাকি? শব্দ বন্ধ হয়ে গেল। শরৎ চেঁচিয়ে বললে, ডেকে আসি আবার কে? বাবার এখনো দেখা নেই, কোথায় গিয়ে বসে আছে তার ঠিক কি? হাড় ভাজা ভাজা হয়ে গেল আমার। দরজার কাছে কেউ কোথাও নেই। শরৎ মুখ বাড়িয়ে এদিক ওদিক চেয়ে দেখে দরজা বন্ধ করে দিয়ে বাড়ির রোয়াকে এসে বসল। খানিকটা পরে আবার বাইরের দরজায় খুটখুট শব্দ, এবার যেন বেশ একটু জোরে জোরে। শরৎ এবার পা টিপে টিপে উঠে গিয়ে বাইরের দরজার খিলটা খুলে ফেলল। বাইরে বেশ অন্ধকার, কিন্তু কোথায় কে? শরতে ভয় ভয় করতে লাগলো। তবুও সে খুব সাহসী মেয়ে। এই জঙ্গলের মধ্যে পোড়ো বাড়ির ধ্বংসস্তূপ চারিদিকে, কত কাণ্ড সেখানে ঘটে। একা শরৎ কত রাত্রি পর্যন্ত বাবার ভাত নিয়ে বসে থাকে। ভয় করলে চলে না তার। মাঝে মাঝে 2-1টা ঘটনাও ঘটে। ঘটনা অন্য বেশি কিছু নয়, খুটখাট শব্দ। একা রান্নাঘরে যখন শরৎ রাঁধছে, বিশেষ করে সন্ধ্যাবেলা, তখন কে কোথায় ফিসফিস করে কি যেন বলে ওঠে। বেশ কি একটা কথা বললে সেটা বোঝা যায়, কিন্তু কথাটা কি তা বোঝা যায় না। এসব গা সওয়া হয়ে গিয়েছে শরতের। শরৎ বাপের বাড়িতেই আছে আজীবন। মধ্যে বিয়ের পর বছর 3 শ্বশুরবাড়ি ছিল। শিবনিবাসে ওর শ্বশুরবাড়ি রানাঘাটের কাছে। স্বামী মারা যাওয়ার পর আর সেখানে যায়নি। তার কারণ মায়ের মৃত্যুর পর পিতার সংসারে লোক নেই। কে এই বয়সে তাকে 2টি রেঁধে দেয়, কে একটু জল দেয়, এই ভাবনা শরতের সবচেয়ে বড় ভাবনা। শরতের শ্বশুরবাড়ির অবস্থা নিতান্ত খারাপ নয়, অন্তত এখানকার চেয়ে অনেক ভালো। কিন্তু দরিদ্র পিতাকে একা ফেলে সে সেখানে গিয়ে থাকতে পারে কি করে? তার শ্বশুর বলে পাঠিয়েছিলেন, এখানে যদি না আসো বৌমা, তাহলে ভবিষ্যতে তোমার প্রাপ্য অংশ সম্বন্ধে আমি দায়ী থাকব না। শরৎ তার উত্তরে বলে দেয়, আপনার সম্পত্তি আপনি যা খুশি করবেন, আমার কি বলার আছে সে সম্বন্ধে? বাবাকে ফেলে আমার স্বর্গে গিয়েও সুখ হবে না। আজ বছর 2 আগে মা মারা যান। এই 2 বছরের মধ্যে শ্বশুর 7 বার লোক পাঠিয়েছিলেন। শরৎ জানে বাবার অবর্তমানে এ গাঁয়ে তার চলাচলতির মহা অসুবিধে। বাবা সামান্য কিছু খাজনা আদায় করেন, 2-3 বিঘে ধান করেন, কষ্টে সৃষ্টে একরকম চলে। কিন্তু সে একা থাকলে এ 2টি আয়ের পথও বন্ধ। গ্রামে লোক নেই, থাকলেও সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত।
শরতের মুখের দিকে চেয়ে কেউ নিজের কাজের ক্ষতি করে শরতের কাজ করে দেবে তেমন প্রকৃতির লোক এ গায়ে নেই। সব জেনে শুনেও শরৎ এখানেই রয়ে গিয়েছে। তার অদৃষ্টে যা ঘটে ঘটুক। সন্ধ্যার পর 1.5 ঘন্টা উত্তীর্ণ হয়ে গিয়েছে। কেদারের সংকোচ মিশ্রিত কাশির আওয়াজ এই সময় বাইরের উঠানে পাওয়া গেল। শরৎ বললে, কে বাবা? হ্যাঁ, এই যে আমি। শরৎ ঝাঁঝালো গলায় বলে উঠল, হ্যাঁ তুমি যে, তা তো বেশ বুঝলাম। এত রাত পর্যন্ত এই জঙ্গলের মধ্যে একা মেয়ে মানুষ বসে আছি, তা তোমার কি একটু কাণ্ডজ্ঞান নেই জিজ্ঞেস করি? কেদার কৈফিয়তের সুরে বলতে গেলেন তার নিজের কোনো দোষ নেই। তিনি 1 ঘন্টা আগেই আসতেন। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট পঞ্চানন বিশ্বাস তাকে ডেকে নিয়ে গিয়েছিল একটা গুরুতর বিষয়ের পরামর্শের জন্য। সেখানেই দেরি হয়ে গেল। শরৎ বললে, তোমার সঙ্গে কিসের পরামর্শ? ভারী পরামর্শদাতা তুমি কিনা? তোমার সঙ্গে পরামর্শ না করলে তাদের কাজ আটকে গিয়েছে ভারী। কেদার নীরবে হাত পা ধুয়ে ঘরে উঠলেন। মেয়ের সঙ্গে বেশি তর্কাতর্কি করে ঝগড়া বাঁধাতে তিনি এখন ইচ্ছুক নন। নির্বিরোধী লোক কেদার। মেয়ে আন্নিকের জায়গা করে বসে আছে দেখে কেদার একটু বিপদে পড়লেন। সেদিকে চেয়ে বললেন, সন্ধে উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখন আবার? তোমার যত সব ছুতো। সন্ধে উতরে গেলে বুঝি আন্নিক করে না? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। পরকালের কাজটা এখন থেকে করো একটু। কেদার অপ্রসন্ন মুখে আন্নিক করতে বসলেন। বাইরে থেকে কে ডাকলো, ও শরৎদি, আলো ধরো, উঠোনে যে জঙ্গল করে রেখেছ। হাসতে হাসতে একটি 16-17 বছরের শ্যামবর্ণ মেয়ে ঘরে ঢুকল। কেদারকে দেখে সংকোচের সঙ্গে গলার সুর নিচু করে শরৎকেই বললে, জ্যাঠামশাই ফিরেছেন কখন? আমি ভাবলাম বুঝি একা। বাবার কথা আর বলিস নে ভাই, 3টের সময় বেরিয়েছিলেন, আর এই এখন এসে আন্নিক করতে বসলেন। নবাগত মেয়েটি হাসি হাসি মুখে চুপ করে রইল। কেদার দায়সারা গোছের অবস্থায় সন্ধ্যান্নিক সাঙ্গ করে বললেন, আছে নাকি কিছু? হ্যাঁ বসো, বাতাবি লেবু খাবে? মিষ্টি লেবু ফকির চাঁদের মা দিয়ে গেল আজ ও বেলা, আর এই নারকলের নাড়ু দুটোও দিয়ে গেল। জল খেয়ে নাও। জল যোগান্তে কেদার একটু ইতস্তত করে বললেন, তাহলে রাজলক্ষ্মী তো আছিস মা, আমি ততক্ষণ একটুখানি বরং ওই হরিবারুজ্যের ওখান থেকে। না, যেতে হবে না বাবা, বসো। রাজলক্ষ্মী দুপুর রাত পর্যন্ত আমায় আগলে বসে থাকবার জন্য এসেছে নাকি? ও এখনই চলে যাবে। আমি যাব আর আসবো মা, এই 1/2 ঘন্টার মধ্যে। না, তোমার 1/2 ঘন্টা আমি খুব ভালো জানি। যেতে হবে না, বসো তুমি। তার চেয়ে একটা গল্প করো। রাজলক্ষ্মীও আবদারের সুরে বললে, হ্যাঁ জ্যাঠামশাই, বলুন না একটা গল্প। আপনার মুখে কতকাল গল্প শুনিনি, সেই আগে আগে বলতেন। অগত্যা কেদারকে বসতে হলো। খাপছাড়া ভাবে একটা গল্পের খানিকটা বলে তিনি কেমন উসখুস করতে লাগলেন। মন ঠিক গল্পের নেই তার, এটা বেশ বোঝা যায়। শরৎ বললে, কোথায় যাবে বাবা? বিশ্বাস কাকার ওখানে কি বড্ড বেশি দরকার তোমার? কেদার উৎসাহের সঙ্গে বলে উঠলেন, বিশেষ জরুরি, 2 বার লোক পাঠিয়েছে, জমি জমা নিয়ে একটা গোলমাল বেঁধেছে, তাই আমার সঙ্গে পরামর্শ করতে চায় কিনা, তাই। শরৎ মুখে কিছু বললে না। পঞ্চানন বিশ্বাস ঘুণ বিষয়ী ব্যক্তি। সে লোক তার বাবার মতো ঘোর অবৈষয়িক লোকের সঙ্গে পরামর্শ করার আগ্রহে 2 বার লোক পাঠিয়েছিল, এ কথা বিশ্বাস করা শক্ত। তা নয়, আসলে বাবা বারুইপাড়ার কৃষ্ণযাত্রার দলের আখড়ায় গিয়ে এখন বেহালা বাজাবেন, এই তার বৈষয়িক কাজ। যদি কেউ লোক পাঠিয়ে থাকে, সেখান থেকেই পাঠানো সম্ভব। রাজলক্ষ্মী বললে, দিদি উনি যান তো, একটু ঘুরে আসুন। শরৎ বললে, হ্যাঁ, উনি গেলে রাত 11টার কম ফিরবেন না। আমি একা কি করে এখানে বসে থাকি বলতো? থাকবি তুই আমার সঙ্গে বাবা না আসা পর্যন্ত? বলছিস তো খুব যেতে। কেদার বিব্রতভাবে বলে উঠলেন, আরে না না, ওর থাকার দরকার হবে না, আমি যাব আর আসবো। এই ধর গিয়ে ঘণ্টাখানেক, দেরি কিসে? যাই তাহলে। শরৎ বললে, 9টার মধ্যে যদি ফিরে না আসো,
তবে আমি কিরকম রাগ করি দেখো এখন আজ। রাজলক্ষ্মী এখন রইল, তুমি এলে তবে যাবে। রাজলক্ষ্মী হাসি মুখে বললে, বেশ ভালোই তো জ্যাঠামশাই, যান আপনি, আমি ততক্ষণ দিদির কাছে থাকি। আসবেন তো শিগগিরই? কেদার আর দ্বিরুক্তি না করে বেরিয়ে গেলেন। শরৎ ঠিক বুঝতে পারেনি কৃষ্ণযাত্রার দলের বেহালা বাজাতেও তিনি যাচ্ছিলেন না। কেদারের বাড়িটার ধারে ধারে অনেক দূর পর্যন্ত ভাঙা ও পুরনো বাড়ি। সবগুলো ভাঙা নয়, তবে পরিত্যক্ত এবং সাপখোপের বাস হয়ে আছে বর্তমানে। 4-5 রশি কি তা ছাড়িয়েও একটা পুরনো আমলের উঁচু সদর দেউড়ির ভগ্নাবশেষ আজও বর্তমান। এটা পার হয়ে দুধারে সেকালের আমলের নিচু লম্বা কুঠুরির সারি। কোনো কালে এর নাম ছিল কাছারি বাড়ি, এখনো সেই নাম চলে আসছে। এর অর্ধেকখানি এখন মাটির ভেতর বসে গিয়েছে। দেওয়াল সেকালে হয়তো চুনকাম করা ছিল, এখন শ্যাওলা ছাতা ধরে সবুজ রং দাঁড়িয়েছে। কোনো একটা ঘরেও ছাদ নেই। মেঝেতে বন জঙ্গল, শাল কাঠের বড় বড় কড়ি আর ভাঙা ইটের স্তূপের ওপর বড় গাছ। এমনকি দেউড়ির ঠিক পাশেই এক কাছারি বাড়ির একটা অংশে প্রকাণ্ড এক 3 পুরুষ বট গাছ, যার বাস কোনো ক্রমে 100 বছরের কম হবে না, বেশিও হতে পারে। কাছারি বাড়ি পার হয়ে আর একটা দেউড়ি, এর নাম নহবতখানা। বর্তমানে কিছুই অবশিষ্ট নেই, 2টি মাত্র উঁচু থাম ও তাদের মাথায় একটা ফাটা খিলান ছাড়া। থামের এক পাশে এক সারি সিঁড়ি খানিকটা ভেঙে পড়ে গিয়েছে। বিচুটি গাছের জঙ্গলের থাম আর সিঁড়ির ধাপগুলো ঢেকে রেখেছে। হঠাৎ কোনো নবাগত লোক এসব জায়গায় সন্ধ্যার পর এলে তার দস্তুর মতো ভয় হওয়ার কথা। কিন্তু কেদার নির্বিকারভাবে এসব পার হয়ে গিয়ে বড় একটা খালের মধ্যে নামলেন। এই খালটাকে এখানে গড়ের খাল বলে, কিন্তু এতে জল নেই। খানিকটা খুব নাবাল জমি মাত্র। পশ্চিম কোণের এক জায়গায়, সদর দেউড়ি থেকে প্রায় 1 মাইল দক্ষিণ পশ্চিমে, এই খালের খানিকটায় জল আছে, কচুরিপানায় ভর্তি। পূর্ব দিকের বাহু ধরে এলে গড়ে খালের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত বিরাট ধ্বংসস্তূপ সম্পূর্ণরূপে জঙ্গলাবৃত। দিন মানে বাঘ লুকিয়ে থাকতে পারে এমন ঘন কাঁটা আর বেত বন। বন্য শূকরের ভয়ে সেদিকে বড় একটা কেউ যায় না। গড়ের এই দিকটায় বিস্তর বড় বড় ছাতিম গাছ, মানুষের হাতে পোতা গাছ নয়, বন্য বৃক্ষের বীজের বিস্তারের উৎপন্ন। সেখানে এখনো একটু জল আছে। সেখানকার উঁচু পাড়ে বসে দেখলে এই অংশের দৃশ্য মনে পড়ে, কেমন এক ধরনের ভয় মিশ্রিত সৌন্দর্যের সৃষ্টি করে। কেদার অবশ্যই এসবের দিকে নজর না দিয়েই খালের নাবাল জমি পেরিয়ে ওধারে গিয়ে উঠলেন এবং আরো খানিকটা হেঁটে ছিবাস মুদির দোকানে উপস্থিত হলেন। ছিবাস মুদির চালাঘরের ঝাঁপ পড়ে গিয়েছে, কারণ এমন গায়ে এই রাতে খরিদ্দার কেউ আসবে না। কিন্তু ঘরের ভেতর 4-5 জন লোক বসে। ছিবাস বললে, আসুন বাবা ঠাকুর, আপনার জন্য সব বসে। বলে গেলেন আসছেন, তা দেরি হচ্ছে কেন? আসুন আসুন। এখানে এখন গান বাজনা হবে। শরৎ সুন্দরী ঠিকই আন্দাজ করেছিল, তবে বারুইপাড়ার কৃষ্ণযাত্রার দলে নয়, এই যা তফাৎ। সবাই সরে বসে কেদারকে বসবার জায়গা করে দিলে। কেদার মহানন্দে বেহালা ধরলেন। তার বেহালা বাজানোর নাম আছে এই গ্রামে। অনেকক্ষণ ধরে গান বাজনা চলল। আরও 2-3 জন লোক এসে গান বাজনায় যোগ দিলে, তবে গ্রামের ভদ্রলোক কেউ আসেনি। কেদার বেহালায় কসরত দেখালেন প্রায় 1/2 ঘন্টা ধরে। তারপর আবার গান শুরু হলো। রাত আন্দাজ 11টার সময় কি তারও বেশি যখন গানের আড্ডা তখন ভাঙল। একজন বললে, বাবা ঠাকুর, আলো এনেছেন কি? না হয় চলুন আলো ধরে দিয়ে আসি খাল পার করে। কেদারের হুঁশ হলো এতক্ষণ পরে। বাইরে এসে বললেন, তাই তো, চাঁদ অস্ত গেল কখন, বড্ড অন্ধকার দেখছি যে। পঞ্চমীর চাঁদের অবশ্যই যতক্ষণ থাকার সাধ্য ততক্ষণ সে বেচারি আকাশে ছিল, তার কোনো কসুর নেই। কেদার রাজার জন্য দুপুর রাত পর্যন্ত অপেক্ষা করা তার সাধ্যাতীত। দাশু কুমোর বললে,
আমার সঙ্গে যদি কেউ আসে আমি বাবা ঠাকুরকে খাল পার করে দিয়ে আসি। 2-3 জন যেতে রাজি হলো। একা রাত্রে কেউ ওদিকে যেতে রাজি হয় না। গড়ের মধ্যে আছে অনেক রকম গোলমাল, এ অঞ্চলে সবাই তা জানে। কেদার কিন্তু নির্ভীক লোক, তিনি কোনো লোক সঙ্গে নিয়ে যেতে রাজি নন। দরকার নেই কিছু, তিনি এমনিই বেশ যাবেন। তবুও জনাচারেক লোক পাকাটির মশাল জ্বালিয়ে তাকে গড়ের খাল পার করে দিয়ে এলো। এত রাত হয়েছে, কেদার সেটা পূর্বে বুঝতে পারেননি, তাহলে এত দেরি করতেন না। ছি, কাজ বড় খারাপ হয়ে গিয়েছে। কেদার বাড়ি ঢুকে দেখলেন মেয়ে খিল বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে। মেয়েকে একা এত রাত পর্যন্ত এই বনে ঘেরা নির্জন বাড়িতে ফেলে বাইরে ছিলেন বলে মনে মনে লজ্জিত ও অনুতপ্ত হলেন। তবে কিনা এ অনুতাপ তাঁর নিত্য নৈমিত্তিক ব্যাপারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আর মজা এই যে প্রতি রাত্রে ফিরবার সময় এই অনুতাপ মনের মধ্যে হঠাৎ আবির্ভূত হয়। এর আসা আর যাওয়া দুই অদ্ভুত ধরনের আকস্মিক। ন্যায়শাস্ত্রের বেগবেগা জাতীয় পদার্থ আসবার সময় যত বেগে আসে ঠিক তত বেগেই নিষ্ক্রান্ত হয়ে যায়, মনে এতটুকু চিহ্নও রেখে যায় না। শরৎ উঠে বাবাকে দৌড় খুলে দিলে, ভাত বেড়ে খেতে দিলে। তার মনে রাগ অভিমান কিছুই নেই। সে জানে এতে কোনো ফলও নেই। বাবা যা করবেন তা ঠিকই করবেন। ওর ঘাড়ে ভূত আছে, সেই ওকে চড়িয়ে নিয়ে বেড়ায়, উনি কি করবেন? কিন্তু কেদারের ঘাড়ে সত্যি ভূত চেপে আছে বটে। খাওয়া দাওয়ার পরে অত গভীর রাত্রেও বাবাকে বেহালার লাল খেরোর খোল খুলতে দেখে সে আর কথা না বলে থাকতে পারলে না। বাবা, এখন আবার বেহালা বাজাতে বসলেই হয়েছে। কেদার ব্যাপারটাকে সহজ করবার চেষ্টা করলেন। বেহালা যে তিনি ঠিক বাজাতে চাইছেন এখন তা নয়, তবে একটা সুর মাথার মধ্যে বড় ঘুরছে, সেইটা একবারটি সামান্য একটু ভেজে নিতে চান। শরৎ বললে, না বাবা, তোমার ঘুম না আসতে পারে। তোমার খিদে নেই, তেষ্টা নেই, শরীরে ক্লান্তি নেই, ঘুম নেই, সব জয় করে বসে না হয় আছো। কিন্তু আমি এই সারাদিন খাটছি। তুমি এখন রাত দুপুরে বেহালা নিয়ে কোকর কোকর জুড়ে দিলে কানের কাছে, আমার চোখে ঘুম আসবে? কেদার বললেন, আমি তা না হয় দেউড়িতে গিয়ে বসি মা, তুই ঘুমো। না, তা হবে না, আমি মাথা কুটে মরব। এই এত রাত্রে অন্ধকারে সাপ খোপের মধ্যে তুমি এখন জঙ্গলের মধ্যে দেউড়িতে বসে বেহালা বাজাবে? রাখো ওসব। কেদার অগত্যা বেহালা রেখে দিলেন। মেয়ে মানুষদের নিয়ে মহা মুশকিল, এরা না বোঝে সঙ্গীতের কদর, না বোঝে কিছু। তার মাথায় সত্যিই একটা চমৎকার সুর খেলছিল। এই দুপুর নিস্তব্ধ নির্জন রাত্রি, সুরটা বেহাগ। রক্তমাংসের শরীরে এ সময় তারের ওপর ছড় চালানোর প্রবল লোভ সামলানো যায়? মেয়ে মানুষ কি বুঝবে? কেদার বিকেলবেলা গেঁওখালির হাটে যাবার পথে সাধু স্যাকরার দোকানে একবারটি ঢুকলেন। উদ্দেশ্য তামাক খাওয়াও বটে, অন্য একটি উদ্দেশ্য ছিল না যে এমন নয়। সাধু স্যাকরার বয়স হয়েছে, নিজে সে একটি হরিনামের ঝুলি নিয়ে একটা জলচৌকিতে বসে মালা জপ করে। তার বড় ছেলে নন্দ দোকান চালায়। ব্রাহ্মণ সজ্জনে সাধুর বড় ভক্তি। কেদারকে দেখে সে হাত জোর করে বললে, আসুন ঠাকুর মশাই, প্রণাম হই। ওরে, টুলটা বার করে দে, ব্রাহ্মণের হুকোতে জল ফেরা। কেদার বললেন, তারপর ভালো আছো সাধু? তোমার কাছে এসেছিলাম একটা কাজে। আমার কিছু টাকার দরকার। তোমার এবছরের খাজনাটা এই সময়। সাধুর অবস্থা ভালোই, কিন্তু মুখে মিষ্ট হলেও পয়সা কড়ি সম্বন্ধে সে বেজায় হুঁশিয়ার। কেদারকে যা হয় কিছু বুঝিয়ে দেওয়া কঠিন নয়, তা সে বিলক্ষণ জানে। সে বিনীতভাবে হাত জোর করে বললে, বড্ড কষ্ট যাচ্ছে ঠাকুর মশাই, ব্যবসার অবস্থা যে কি যাচ্ছে। সোনার দর এই উঠছে এই নামছে, সোনার দর না জোয়ারের জল। আর চলে না ঠাকুর মশাই, এই সময়টা একটু রয়ে বসে নিতে হচ্ছে। আপনি রাজা লোক, আপনার খেয়েই মানুষ। কেদার চক্ষু লজ্জায় পড়ে আর খাজনা চাইতে পারলেন না।
হাটে ঢুকে আরও দু একজনের কাছে প্রাপ্য খাজনা চাইলেন। সকলেই তাদের দুঃখের এমন বিস্তারিত ফর্দ দাখিল করলে যে কেদার তাদের কাছেও জোর করে কিছু বলতেই পারলে না। হাটের জিনিসপত্র সুতরাং বেশি কিছু কেনা হলো না। হাতে পয়সা কড়ি বিশেষ নেই। সতীশ কলুর দোকানের ধারে তেল নিয়েছিলেন ওমাসি, এখনো একটি পয়সা শোধ দিতে পারেননি। অথচ সর্ষের তেল না নিয়ে গেলে রান্না হবার উপায় নেই, মেয়ে বলে দিয়েছে। সতীশ বললে, আসুন দাদা ঠাকুর, তেল দেব নাকি? সতীশের দোকানে কোণের দিকে যে ঘাপটি মেরে বৃদ্ধ জগন্নাথ চাটুর্যে বসেছিলেন তা প্রথমটি কেদার দেখতে পাননি। এখন মুশকিল, জগন্নাথ চাটুর্যের লোক ভালো নয়, গাঁয়ের গেজেট। তার সামনে সতীশকে ধারের কথা বলতে কেদারের বাধল, অথচ না বললেও নয়। জগন্নাথ উঠলে না হয় বলবেন এখন। জগন্নাথ চাটুর্যে হেঁকে বললেন, ওহে কেদার রাজা, এসো এসো, এদিকে এসো ভায়া, তামাক খাও। কেদার বললেন, জগন্নাথ দাদা যে, ভালো সব? আর ভালো কই, আবার শুনেছ তো ও পাড়ার নীলমণি গোসাইয়ের বাড়ির ব্যাপার? শোনোনি? তা শুনবে আর কোথা থেকে? শুধু মাছ ধরা নিয়ে আছো বই তো নয়, সরে এসো এইদিকে বলি। ঘোর কলি হে ভায়া, ঘোর কলি, জাত পাতার রইল না গাঁয়ের বামুনের। জগন্নাথ চাটুর্যের কথা শোনবার কোনো আগ্রহ ছিল না কেদারের। পরের বাড়ির কুৎসা ছাড়া তিনি থাকেন না, কিন্তু একে এখান থেকে সরাবার উপায় না দেখলে তো তেল নেওয়া হয় না। কেদার অগত্যা জগন্নাথের কাছে গেলেন। জগন্নাথ গলার সুর নিচু করে বললেন, কাল রাত্রিরে নীলু গোসাইয়ের মেয়েটা আফিম খেয়েছিল, জানো না? কথাটা প্রথম থেকেই কেদারের ভালো লাগলো না, তবুও তিনি বললেন, আফিম কেন? জগন্নাথ চোখ মুখ ঘুরিয়ে হাসি হাসি মুখে বললেন, আরে এর আবার কেন কি কেদার রাজা? বিধবা মেয়ে, সমত্ব মেয়ে, বাপের বাড়ি পড়ে থাকে, কোনো ঘটনা টটনা ঘটে থাকবে, কথায় বলে। কেদারের নিজের বাড়িতেও ওই বয়সের বিধবা মেয়ে, গল্প শুনবেন কি? জগন্নাথ চাটুর্যের কথার গূঢ় ইঙ্গিত, শ্লেষ ও ব্যঞ্জনা শুনে কেদার ভেতরে ভেতরে ভয় ও সংকোচে আড়ষ্ট হয়ে উঠতে শুরু করলেন। তেল কিনতে এসে এমন বিপদে পড়বেন জানলে তিনি না হয় আজ তৈলবিহীন রান্নাই খেতেন। জগন্নাথ চাটুর্যে বললেন, আমি শুনলাম কি করে বলি শোনো তবে। কাল আমি ক্ষেত্র ডাক্তারের বাড়িতে ডাক্তারের স্ত্রীর ব্রত উদযাপনের নেমন্তন্ন খেতে যাই। তাদের পরিবেশনের লোক হয় না, আমি আবার খাওয়ার পরে নিজে পরিবেশন করতে লাগলুম। রাত প্রায় 12টা হয়ে গেল। তখন ক্ষেত্র ডাক্তার বললে, এখানেই আমার বাইরের ঘরে বিছানা পেতে দিক, এখানেই শুয়ে থাকুন, এত রাত্রিরে আর বাড়ি যায় না। শুয়ে আছি। রাত প্রায় 3টের সময় নীলু গোসাইয়ের বড় ছেলে ধীরেন এসে ডাক্তারকে ডাকলে। আমি জেগে আছি, সব শুনছি শুয়ে শুয়ে। ধীরেন কাঁদো কাঁদো হয়ে বললে, শিগগির যেতে হবে ক্ষেত্রবাবু, মিনা আফিম খেয়েছে। ডাক্তার বললে, কতক্ষণ খেয়েছে? ধীরেন বললে, কখন যে খেয়েছিল তা তো জানা যায় না, নিজের ঘরে খিল দিয়ে শুয়েছিল। এখন ঘুঙানি ও কাতরানির শব্দ শুনে সবাই গিয়ে দেখে এই ব্যাপার। সেই রাত্রে ক্ষেত্র ডাক্তার ছুটে যায়, কত করে তখন বাঁচায়। তা ওরা ভাবে যে কাকপক্ষিতে বুঝি টের পেলে না, কিন্তু আমি যে ক্ষেত্র ডাক্তারের বাইরের ঘরে শুয়ে তা তো কেউ জানে না। সমত্ত বিধবা মেয়ে মিনা, কি জানি ভেতরের ব্যাপারটা কি। কাল পড়েছে খারাপ কি না, বলে আগুন আর ঘি। আরে উঠলে যে, বসো। বারে বারে বিধবা মেয়ের উল্লেখ কেদারের ভালো লাগছিল না। তাছাড়া জগন্নাথ চাটুর্যে কি ভেবে কি কথা বলছে তা কেউ বলতে পারে না। লোক সুবিধের নয় আদৌ। সর্ষের তেলের মায়া ছেড়ে দিয়েই কেদার উঠে পড়লেন। জগন্নাথ চাটুর্যের সামনে তিনি ধারের কথা বলতে পারবেন না সতীশকে। জগন্নাথ চাটুর্যে বললেন, তাহলে নিতান্তই উঠলে কেদার রাজা? বাড়ি থাকো কখন হে? একবার তোমাদের বাড়িতে যাব যে, ভাবি যাব, কিন্তু গড়ের খাল পার হতে ভয় হয়। আর যে বন জঙ্গল গড়ের দিকটাতে, তাছাড়া আবাসিক তিনি আছেন। জগন্নাথ চাটুর্যে হাত জোর করে কার উদ্দেশ্যে 2-3 বার প্রণাম করলেন।
কেদার বলে উঠলেন, আরে ও কখনো কেউ দেখেনি। এই তো শরৎ রোজ সন্ধ্যের সময় উত্তর দেউলে পিদিম দিতে যায়, একাই তো যায়, কিছু তো কখনো কই। ঝোঁকের মাথায় কথাটা বলে ফেলেই কেদার বুঝলেন কথাটা তার বলা উচিত হয়নি। জগন্নাথ চাটুর্যের পেটে কোনো কথা থাকে না, এর কথা ওর কাছে বলে বেড়ানোই তার স্বভাব। এ অবস্থায় মেয়ের কথা তোলাই এখানে ভুল হয়েছে। কিন্তু জগন্নাথ অন্য দিক দিয়ে গেলেন পাশ কাটিয়ে। বললেন, তুমি বলছো কেদার রাজা কিছু নেই, আমার বাপ দাদাদের মুখ থেকে শুনে আসছি চিরকাল, নেই বলে উড়িয়ে দিলেই। অবশ্যই তোমার মেয়ে ওই নিবান্দা পুরীর মধ্যে একা একা থাকে, সাহস বলিয়ারই যাই। আমাদের বাড়ির এরা হলে দিনমানেই থাকতে পারত না। এদের কথাবার্তার এই অংশটা সতীশ কলুর কানে গিয়েছিল। সে খদ্দেরকে তেল মেপে দিতে দিতে বললে, এখন অবেলায় ও কথাটা বন্ধ রাখুন বাবা ঠাকুর, দরকার কি ওসব কথায়? চিরকাল শুনে আসছি, বাপ পিতেমো পর্যন্ত বলে গিয়েছে, গড়ের বাড়ি পড়ে আছে কতকাল অমনি হয়ে তার ঠিক ঠিকানা নেই। আমার বয়স এই 3-4 যাচ্ছে, আমি তো ছেলেবেলা থেকে দেখে দেখে আসছি ঠিক অমনি ধারা। কেদার দাদা ঠাকুরের বয়স আমার চেয়ে কত কম, আমি ওনাকে একটুখানি দেখেছি। জগন্নাথ চাটুর্যে বললেন, আরে তোমার তো মোটে 64 সতীশ। আমার ঠাকুরদা মারা গিয়েছিলেন আমার ছেলেবেলায়। তিনি বলতেন তাঁর ছেলেবেলায় তিনিও গড়বাড়ি অমনি ধারা জঙ্গল আর ইটের ডিবি দেখে আসছেন। তাঁর মুখেও আমি উত্তর দেউলের ও কথা শুনেছি। কেদার রাজা কি জানে, ও কত ছোট আমাদের চেয়ে। ছোট বড় নই দাদা, এই 53 যাচ্ছে। জগন্নাথ বললেন, আর আমার এই খাঁটি 60 কি 61, তাহলে হিসেব করে দেখো কতদিন হলো। আমার যখন 15 তখন ঠাকুরদাদা মারা যান, তখন তার বয়স 90-এর কাছাকাছি। এখন হিসেব করে দেখো ঠাকুরদাদার ছেলেবেলা, সে কতদিনের কথা, কতদিনের হিসেব পেলে দেখো। কেদার তেলের আশা ত্যাগ করে উঠে পড়লেন। কোনো উপায় নেই, কারো সামনে তিনি ধারের কথা বলতে পারবেন না, বিশেষ করে জগন্নাথ চাটুর্যের সামনে। সন্ধ্যার অন্ধকার ঘন হয়েছে। গেঁওখালির হাট থেকে ফিরবার পথে গড়ের সদর দেউড়ির দিকে গেলে ঘুর হয় বলে পূর্ব দিক দিয়ে ঢুকলেন কেদার, যে দিকটাতে খালে এখনো জল আছে। এদিকটাতেই বড় বড় ছাতিম গাছ আর ঘন বন। এই জায়গায় মাত্র হাঁটু জল খালে। কার্তিক মাসে কচুরিপানার নীলাভ ফুল ফুটে সমস্ত খালটা ছেয়ে ফেলেছে, এতটুকু ফাঁক নেই কোথাও। অন্ধকার সন্ধ্যাতেও শোভা যেন আরো খুলেছে। খাল পেরিয়ে উঠে গড়ের মধ্যে ঢুকেই ছাতিম বনের ওপারে ডান দিকে এক জায়গায় ধ্বংসস্তূপের দিকে একটু দূরে গোলাকৃতি গম্বুজের মতো ছাদওয়ালা ছোট গোছের মন্দির। এরই নাম এ গাঁয়ে উত্তর দেউল। কেন এ নাম তা কেউ জানে না, সবাই শুনে আসছে চিরকাল, তাই বলে। উত্তর দেউলের পাশ দিয়ে ছোট্ট পায়ে চলার পথ বাদুড়নখী কাঁটার ঝোপের মধ্যে দিয়ে গিয়েছে। ছাতিম ফুলের গন্ধের সঙ্গে মিশেছে বাদুড়নখী ও জংলি বন মরচে ফুলের ঘন সুবাস। বন বাঁধারে বেশ ঘন আর অন্ধকার। গড়ের এখানকার দৃশ্যটি সত্যিই ভারী সুন্দর। কেদার একবার গম্বুজাকৃতি মন্দিরটার দিকে চাইলেন। আজ কেন যে তার গা ছমছম করতে লাগল। অন্ধকার ঘরটার মধ্যে সামান্য মৃদু প্রদীপের আলো। শরতেই সন্ধ্যার সময় প্রতিদিনের মতো সন্ধ্যাদীপ জ্বালিয়ে দিয়ে গিয়েছে। এটা কেদার রাজার বংশের নিয়ম, আজন্ম দেখে আসছেন তিনি। উত্তর দেউলে বাতি দিয়ে এসেছেন চিরকাল কেদারের মা, ঠাকুরমা এবং সম্ভবত প্রপিতামহী। কেদারের আমলেও দেওয়া হয়। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।